আর কিছুক্ষণ পর এবারের বিপিএলে ওঠার শেষ লড়াইয়ে মাঠে নামছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। খুলনার ডেরায় এসেছে উইন্ডিজের সিমরান হেটমায়ার আর জেমস হোল্ডার, সাথে আছে পরীক্ষিত মিরাজ, নাইম, নাসুম আর হাসান মাহমুদরাও। অন্যদিকে চিটাগং কিংসের একাদশে ধাক্কা হয়ে এসেছে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে আরাফাত সানির খেলতে না পারা, তবে গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন কিংবা শামীম পাটোয়ারি জ্বলে উঠলে জয় চাইতেই পারে চিটাগং কিংস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে বিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানান রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, আর আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন ক্রীড়া সাংবাদিক, ফাহিম রহমান এবং পিঙ্কি সানোয়ার। স্বাগত আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ। এত সমীকরণ এবার গন্ডগোল হয়েছে, আমার মনে হয় এবার ইন্ট্রো করতে যে ওই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছিল। ফাহিম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই যে সমীকরণে জেনে না জেনে একটা মানুষের মাথায় কিন্তু ব্যাক ইন মাইন্ড সেট হয়েই ছিল, আমি প্রত্যেকবার শুরু করে এটা দিই যে রংপুর রাইডার্স ছাড়া এত দূর কিভাবে কি এখানে। আর রংপুর রাইডার্সের আমরা এই যে হার শুরু করলো, প্রথমে জিতার শুরু করে জিতার ঠেলায় উঠতে উঠতে এবার হাঁটতে নামলো। আসলে কেমন হলো খুব সংক্ষেপে এই সময়ের বিপিএলটা? রংপুর রাইডার্স টানা 8টা ম্যাচ জিতেছিল এবং সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে, এবং তারপরে তারা টানা 5টা ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আসলে ছিটকে গেছে। সো টি-20 ক্রিকেট ইজ অল অ্যাবাউট মোমেন্টামটা যখন আসলে কেউ পায় তখন দেখা যায় যে সেই মোমেন্টামটা সেই টিম ক্যারি করে, আর মোমেন্টাম যখন লস্ট হয় তখন দেখা যায় সেই টিমটাকে আসলে সাফার করতে হয়। সো অল অফ এ সাডেন আসলে রংপুর রাইডার্স তারা তাদের মোমেন্টাম হারিয়ে ফেলেছে, এবং আরও একটা কারণ ছিল রংপুর রাইডার্সের ভালো করতে না পারার শেষের দিকে, সেটা আমার কাছে মনে হচ্ছে ফ্যাটিগ। বিকজ যেহেতু তারা গ্লোবাল লিগে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, সো ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্ট তাদেরকে খেলতে হয়েছে। সো দ্যাটস ওয়াই প্লেয়ার্স ওয়ার লাইক আ বিট টায়ার্ড, এবং সেই টায়ার্ডনেসটা আসলে টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে এসে দেখা দিয়েছে। তো সেই কারণে তারা আসলে সাফার করেছে, অ্যান্ড ভেরি আনফর্চুনেট তারা যে প্লেয়ার্স কালেক্ট করলো প্লে অফের জন্য, অর্থাৎ তারা আন্ডার রাসেলকে খেলালো, জেমস ভিন্সকে খেলিয়েছে, তারা টিম ডেভিডের মতো ক্রিকেটারকে খেলিয়েছে। এখন টিম ডেভিডকে খেলিয়েছে, টিম ডেভিড 8 দিনে 5টা ম্যাচ খেলেছে 3 দেশে। সো অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ খেলেছে, এরপরে দুবাইতে এসে সে ওখানে আবার ইন্টারন্যাশনাল টি-20 লিগে খেলে বিপিএলে চলে এসছে। সো দে আর লাইক হিউম্যান বিইংস, তারা রোবট তো আসলে না যে আপনি শুধুমাত্র একটা ফাংশন দিয়ে দিলে না তারা পারফর্ম করতে শুরু করলে, এরকম আসলে হয় না। সো রাতের বেলা ওভারনাইট জার্নি করে এসছে, অলমোস্ট 5 আওয়ার্স 6 আওয়ার্সের ফ্লাইট ছিল, তারপরে এসে রেস্ট নিতে পারেনি, মাঠে নেমে গেছে এবং তারা আসলে কলাপস করেছে। সো যেটা হওয়ার তাই আসলে হয়েছে। সো এই ঘটনাটাই ঘটেছে রংপুরের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে আমি একটু জানিয়ে দিই দর্শকদের, চিটাগং কিন্তু টসে জিতে ব্যাটিং নিয়েছে। পিঙ্কি, আজকেরটাই যদি জিজ্ঞেস করেছি, আজকের খেলা থেকে এক্সপেকটেশন কি মনে হয় কে উঠবে এখনই বলা যাচ্ছে না। চিটাগং তো হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু খুলনার কাছে হেরেছিল, এরপরে কিন্তু খুব দারুণভাবে জিতেছে। সো সেই উইনটা কিন্তু আজকে তাদের মেইন মোটিভেশন যোগাবে এই ম্যাচে। এদিকে খুলনা দুর্দান্ত আসলে ফর্মে আছে, লাস্ট আসলে রংপুর রাইডার্সকে যেভাবে তারা হারিয়েছে, এখন দুই দলই আসলে তাদের কনফিডেন্সের চূড়ান্ত তুঙ্গে আছে। সো আজকে ম্যাচই বলবে যে আসলে আজকে যাদের দিন তারাই জিতবে। আমার মনে হয় মেহেদি মিরাজ, নাইম শেখ এদিকে, আর ওদিকে আসলে যুব বিশ্বকাপের যে প্লেয়াররা রয়েছেন সবাই আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আজকে একটা খুব ভালো একটা ম্যাচ দেখার অপেক্ষায়। আমাদের আসলে এক্সপেকটেশন সেরকমই। একটু দেখে নি সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন। চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ: পারভেজ ইমন, খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, হায়দার আলী, শামীম হোসেন, আরাফাত সামি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, বিনুরা ফার্নান্দো এবং আল ইসলাম। একটু যদি দেখে নিই আমরা, খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশে থাকতে পারেন মেহেদি মিরাজ, মোহাম্মদ নাইম, অ্যালেক্স রোস, আফিফ হোসাইন, সিমরান হেটমায়ার, মোহাম্মদ নওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, জেমস হোল্ডার, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মুশফিক হাসান। এটা একেবারেই সম্ভাব্য একাদশ। এবং আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন আমরা যেটা ভুল জেনেছিলাম, আমি এই মাত্র পেলাম, চিটাগং টসে জিতেছে ঠিক, বাট তারা ব্যাটিং নেয়নি, তারা বোলিং নিয়েছে। তারা অ্যাকচুয়ালি রান চেজ করতে চায়। এই সিদ্ধান্ত নিয়ে কি কিছু বলার আছে নাকি? এটাই হওয়ার কথা, কারণ টসে জিতলে আসলে পরে ব্যাট করার কথা এবং রান চেজ করার কথা, বিকজ অফ দ্য ডিউ ফ্যাক্টর, এবং তুলনামূলক ইজিয়ার হচ্ছে লেটার অন ব্যাট করাটা। তো সেই কারণে চিটাগং কিংস টসে জিতে তারা আসলে চেজ করার ডিসিশন আসলে নিয়েছে। একটু জিতে মানে একটু এগিয়ে গেল, ডেফিনেটলি সেটা একটা অ্যাডভান্টেজ তো বটেই, এবং একটা টার্গেট নিয়ে ব্যাট করলে দেখা যায় যে বেনিফিট পাওয়ার আসলে চান্স
চান্স আছে, যদিও প্রথম যে দুইটা মিট আপ ছিল খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসে, সেই দুইটাতেই আসলে জিতেছে যারা আসলে প্রথমে ব্যাট করেছিল, তারাই আসলে জিতেছে। এবং দুইটা ম্যাচেই আসলে প্রথমে ব্যাট করা দল 200 স্কোর করে সেই ম্যাচগুলো জিতেছে এবং মার্জিন ওয়াজ লাইক ভেরি বিগ, 40-30 রানের ব্যবধানে সেই ম্যাচগুলো তারা জিতেছিল। সো ইটস আ ফ্রেশ ডে, ইটস এ নিউ ডে। তবে চিটাগং লাইন আপ আমি এখনো শিওর না, কিছুক্ষণের ভেতরে লাইন আপ পাওয়া যায়, বোধহয় দুটো জায়গাতে পরিবর্তন আসার চান্স। আরাফাত সানি তার বোলিং অ্যাকশন যেহেতু কোয়েশ্চেন মার্ক, সেই জায়গাটাতে একটা পরিবর্তন আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে হায়দার আলীর নাম আমি দেখলাম, বাট হায়দার আলী আসলে ইনজুরিতে ভুগছে, সো ইনজুরি ক্যারি করছে। সো হায়দারকে খেলাবে কিনা চিটাগং কিংস, সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আর খুলনা টাইগার্সের যে লাইন আপ দেখতে পাচ্ছি রয়েছে শিমরান হেটমায়ার, জেসন হোল্ডার রয়েছে এবং মোহাম্মদ নওয়াজকে ডেফিনেটলি তাদের খেলানোর এবং কথা। জেসনকে কিন্তু আজকেই খুলনা নিয়ে এসেছে। কি মনে হয় এটা কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে? এটা গুড ইম্প্যাক্ট আর ব্যাড ইম্প্যাক্ট? কারণ এগেইন আসছে কিন্তু যে তারা কিন্তু ওয়েদারের সাথে স্যুট না করেই মাঠে নামছে। না, অন্তত তারা সময় পেয়েছে খানিকটা, বিকজ তারা এলিমিনেটর ম্যাচে ছিল। সো এলিমিনেটর ম্যাচ খেলার পর একদিন তারা রেস্ট আসলে পেয়েছে এবং প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সো আজকে তারা ডেফিনেটলি ফ্রেশ মুডে এই ম্যাচ খেলার কথা। এবং জেসন হোল্ডারের পারফরমেন্স শুড বি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আইদার সে বলে কন্ট্রিবিউট করে অথবা সে ব্যাটিংয়ে লোয়ার মিডল অর্ডারে কন্ট্রিবিউট করবে, সুতরাং তার ইনক্লুশনটা খুবই ইফেক্টিভ হওয়ার চান্স রয়েছে। অ্যান্ড শিমরান হেটমায়ার ইজ সাচ এ প্লেয়ার যে আসলে লোয়ার মিডল অর্ডারে ম্যাজিক দেখাতে পারে। এখন খুলনার যে পারফরমেন্স আমরা দেখেছি সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখ, হি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার অফ দ্য টুর্নামেন্ট। সো টপ অর্ডারে হি ইজ গেটিং রানস, মেহেদি মিরাজ তার সাথে ওপেন করছে, হি ইজ গেটিং রানস অ্যাজ ওয়েল। অ্যান্ড মাহিদুল ইসলাম অঙ্কন, হি ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, নাম্বার 6-এ সে ব্যাট করছে এবং 200 স্ট্রাইক রেটে সে আসলে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করার কারণে তার পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং তার সাথে যদি শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার পার্টিসিপেট করে, কন্ট্রিবিউট করে, তাহলে খুলনা টাইগার্স শুড পুট আপ আ ভেরি 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 গুড শো। মজার বিষয় হচ্ছে চিটাগং কিন্তু কেউ চিন্তা করেনি চিটাগং এত দূর আসবে। তারা এবং সবচেয়ে মজার একটা বিষয় কিন্তু চিটাগং কোচ নিজে মন্তব্য করছিলেন যে তারা ভুল কম্বিনেশনে খেলছেন তারা, এবং তাদের টাকার গরম নেই, তারা যে অ্যাভেলেবল প্লেয়ার আছে তাদেরকে দিয়ে খেলাচ্ছে, উইচ ইজ ট্রু। খুলনাও কিন্তু বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসেছেন, শিমরান হেটমায়ারকে নিয়ে এসেছেন, জেসন হোল্ডারকে নিয়ে এসেছেন। অন দি আদার সাইড আমরা যদি দেখি চিটাগং কিন্তু এমন কিছুই করেনি। সো ফাইন ভাই, চিটাগং এর ব্যাপারটা হচ্ছে যে চিটাগং এর আমি দেখলাম যে ওদের পারফর্মার আসলে কারা, শামীম হোসেন পাটোয়ারি, হি ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার, লোকালরাই পারফর্ম করছে। সো সেই জায়গাটাতে শামীম হোসেন পাটোয়ারি সে আসলে পারফর্ম করছে। মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে কিছু রান এখন পর্যন্ত এসছে। আর গ্রাহাম ক্লার্ক, তাদের মানে আউটস্ট্যান্ডিং পারফর্ম হচ্ছে গ্রাহাম ক্লার্ক। এই খুলনা টাইগার্সের সাথে একটা ম্যাচে সেঞ্চুরি করেছিল, যেই ম্যাচটা আসলে চিটাগং জিতেছিল, সেই ম্যাচে সে সেঞ্চুরিয়ান ছিল। সো ওই জায়গাটাতে ওভারসিজ প্লেয়ার কোয়ালিটিতে চিটাগং পিছানো, এই ব্যাপারে কোনো ডাউট আসলে নাই। মানে কারণ হচ্ছে বিনুরা ফার্নান্দো তাদের, এরপরে হচ্ছে গ্রাহাম ক্লার্ক, এরপরে আর হচ্ছে বাকি দুজন হায়দার খেলছে। সো এই তিনজন আর একজন আছে, 4জন প্লেয়ার। তো নামের পার্থক্য, বিরাট পার্থক্য। আর এই নামের পার্থক্য দিয়েও তো আসলে তারা খুলনাকে হারিয়েছে, বিগ মার্জিনে হারিয়েছে। আমার মনে হয় যে আমরা যদি একটু দেখে নিই, এর আগে দুবার মুখোমুখি হয়েছে খুলনা এবং চিটাগং, আমরা একটু স্কোর কার্ডটা যদি দেখে নিই। খুলনা টাইগার্স 31শে ডিসেম্বর কিন্তু তারা খেলেছে, প্রথম মুখোমুখি হয়েছে। তৃতীয় ম্যাচে চিটাগং কিংস, যেটা বলছিলাম যে দুটা ম্যাচে দেখেন প্রথমে ব্যাট করা দল 200-র উপরে রান করেছে, খুলনা টাইগার্স 203 করেছে, তারা জিতেছে। চিটাগং কিংস 200 করেছে, তারাও সেই ম্যাচ জিতেছে, একটা ম্যাচ 37 রানে, একটা 45 রানে। সো বিগ মার্জিনে জিতেছে যারা প্রথমে ব্যাট করে 200 রান করতে পেরেছে। সো আজকে ডেফিনেটলি খুলনা টাইগার্স তারা প্রথমে ব্যাট করে ওরকম একটা রান আসলে করতে চাইবে। কিন্তু দুটোই আগে ব্যাট করা দল জিতেছে, তাহলে টসে জিতে যে এবার ফিল্ডিং নিল, এটা কি কোনো ইম্প্যাক্ট পড়তে পারে না? না, কারণ হচ্ছে ডে ম্যাচ ছিল আর আজকে তো খেলা হচ্ছে আসলে সন্ধ্যায়। সো সন্ধ্যায় যেহেতু খেলা হচ্ছে, সুতরাং সেখানে ডিউ ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডেফিনেটলি হওয়ার চান্স রয়েছে। সো ডেফিনেটলি অলওয়েজ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মিরপুরে পরে ব্যাট করা, ফ্লাড লাইটে ব্যাট করার পরে ইজিয়ার হয়ে যায় বিকজ অফ দ্য ডিউ। সো সেটাকে মাথায় রেখে আসলে আমার মনে হয় টসে জিতে চিটাগং এই সিদ্ধান্ত নিয়েছে। সেরকমই আসলে। তারপরেও এখন পর্যন্ত বলার কোনো উপায় নেই, দুটো দলই কিন্তু টাকার গরম না দেখালেও দুটো দলই 10 জন করে বিদেশি প্লেয়ার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলিয়েছে এখন পর্যন্ত। এবং আরেকটা যেটা বলছি, চিটাগং কিন্তু বারবারই বলছে যে তাদের টিম কম্বিনেশনে নাকি ভুল আছে, কিন্তু তারা খুবই কনফিডেন্ট যে তারা 6টা ব্যাটার দিয়েই আসলে জিততে পারবে। কি মনে হয় এখানে আসলে এখন যেহেতু দুটো দলই ডু অর ডাই সিচুয়েশনে আছে, খুলনা আসলে তাদের তো পারফেক্ট টিম কম্বিনেশন তারা দাবি করছে, সেক্ষেত্রে কতটুকু চিটাগংয়ের উপর তারা ভারী হতে পারে? না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে আমরা যদি রংপুর রাইডার্সের দিকে দেখি, যেটা ভাইয়া বলছিলেন যে আসলে ওদের যখন বাইরের প্লেয়ারগুলো আসলো তারা কিন্তু অনেকটা টায়ার্ড ছিল, তাদেরকে ম্যাচ করতে টিমের সাথে কম্বিনেশন মানিয়ে নিতে কিন্তু একটু সময় লেগেছে। ওখানেই ভুলটা কিন্তু হয়ে গেছে রংপুর রাইডার্সের, এত দুর্দান্ত খেলো। আজকে যদি হেটমায়ার আর জেসন হোল্ডার যদি ক্লিক করতে না পারে, আমার কাছে মনে হচ্ছে একটা ডিজাস্টার খুলনার হতেই পারে।
খুলনার ক্ষেত্রে যেটা বললাম যে নাইম শেখ ইজ দ্য হাইস্ট রান গেরার, এবং যেভাবে সে পারফর্ম করছে, সেঞ্চুরি, কাপল অফ 50 এখন পর্যন্ত করেছে। সো খুলনা আসলে স্টার্টই ভালো করছে, শুরু থেকে ভালো করছে। মেহেদী হাসান মিরাজ, তার ব্যাটিং অর্ডার আমরা পরিবর্তন দেখলাম, সেও আসলে ওপেনিংয়ে ব্যাট করছে। এবং লাস্ট ম্যাচ যেভাবে আসলে খুলনা জিতে এসছে এগেনস্ট রংপুর রাইডার্স, স্ট্র্যাটেজি, তালা জুবাইর ইজ আ ড্যাম গুড কোচ, ভালো কোচিং। কারণ হচ্ছে যে আপনি রংপুরের এইরকম ব্যাটিং অর্ডার এগেনস্টে যেভাবে 3জন স্পিনারকে ইউজ করা হয়েছে, মোহাম্মদ নওয়াজ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পাওয়ার প্লে 6 ওভারের ভেতরে 5 ওভার বল করেছে স্পিনাররা, উইচ ওয়াজ লাইক ভেরি আনলাইকলি। মানে এটা আসলে কোনো টিম এবারে আসলে করেনি যে আপনি পাওয়ার প্লের ভেতরে 5 ওভার বল স্পিনারদেরকে 3জন স্পিনার ঘুরে ঘুরে করেছে। কারণ ফাস্ট বোলাররা দে আর গেটিং রেজাল্ট, তারা রেজাল্ট পাচ্ছে। তাসকিন আহমেদ ইজ হাইয়েস্ট উইকেট টেকার, শরীফ ইজ ডুইং রিয়েলি গুড, ইবাদত ভালো বল করছে, হাসান মাহমুদ ভালো বল করছে। সেইখানে স্পিনারদেরকে দিয়ে অপোনেন্টকে চেপে ধরার যে ব্যাপারটা খুলনা করে দেখেছে রংপুরের এগেনস্টে। সো নিশ্চয়ই আজকেও তারা একটা টিম প্ল্যান এবং একটা গেম প্ল্যান নিয়ে ডেফিনেটলি নামবে। সো খুলনা টাইগার্স তারা এখন টুর্নামেন্টের লেটার পার্টে এসে তারা গেম প্ল্যান যেটা সেটা খুব ভালো এক্সিকিউট করছে, দুর্দান্ত এক্সিকিউট করছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সিও আসলে বেশ দারুণ করছে, লাজবাব ক্যাপ্টেন্সি। এবং চিটাগাংয়ের কিন্তু একটা এক্সপেকটেশনের জায়গা ছিল যে সাকিব আল হাসান তাদের টিমে খেলবে, এবং সেই জায়গাটাও কিন্তু আর আলটিমেটলি পূরণ হয়নি। বাট আমি একটু পিঙ্কির কাছে জানতে চাই যে আসলে সাকিব আল হাসানকে কতটুকু মিস করেছে এবারের টি20-তে, নাকি খুব একটা? না সারা, আসলে সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার, তাকে মিস না করার কোনো কারণ নেই। যে যতই কন্ট্রোভার্সি থাকুক, দিন শেষে সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশ আসলে ভালোবাসে। তাকে যে কোনো টুর্নামেন্টে দেখতে পাওয়া আসলে এটা চোখের শান্তি। সে মাঠে আছে, এটাই চোখের শান্তি। যেমন আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, মেসি আসলে ইনজিউর্ড থাকুক, যাই থাকুক, মেসি আছে, এটাই কিন্তু শান্তি। সো সাকিব আল হাসানকে ডেফিনেটলি পুরো বিপিএলে আমরা মিস করেছি, সামনেও মিস করব। সিচুয়েশন কি হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না। আসলে সাকিবের মতো প্লেয়ারদের জন্য এটা খুব আনফরচুনেট যে এমন একটা সিচুয়েশনে পড়ে তারা আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে, আমরা যারা আছি, যারা ফলো করি, তাদের জন্য আসলে খুব আনফরচুনেট। আমি পার্সোনালি তাই না, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যেহেতু আমরা তাকে দেখবো না, এটা অফকোর্স একটা বড় গ্যাপ বলেই। আমি আরো কথায় আসবো, তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, ফিরছে এখানে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফারুজাইমা, এবং স্টুডিওতে অতিথির আসনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান এবং পিঙ্কি সানোয়ার। আবারও স্বাগত। আমরা মনে হয় একটু চলে যাই, আমাদের সহকর্মী শাহান পাপন রয়েছেন মিরপুর স্টেডিয়ামে। একটু যদি পাপন আমাদেরকে জানাতেন যে স্টেডিয়ামে এখন কি অবস্থা, এবং দর্শকদের কোন দিকে বেশি ঝুঁকতে দেখছেন, কোন দলের সাপোর্টে বেশি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিপিএল যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে আসলে দর্শকরা কিন্তু ক্রিকেটটাকেই পছন্দ করেন। কোন দলের সাপোর্ট, এটা মূলত খেলা শুরু হলে তখন টের পাওয়া যায়, কারণ বাংলাদেশে ওইভাবে মনে হয় যে ফ্যান বেস তৈরি হয়ে ওঠে নাই এখনও, যেহেতু বিপিএলটাই এখনও পর্যন্ত পেশাদার পর্যায়ে পৌঁছায়নি, সুতরাং এইভাবে আসলে বলাটা মুশকিল। তবে দর্শকের চাপ কিন্তু প্রচুর রয়েছে। একটা কথা বলতে চাই, এই বিপিএলটা আয়োজনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হয়েছিল তখন, যখন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে সাউথ আফ্রিকা খেলতে আসছিল। তখনই যখন মানে সিরিজটা সফলভাবে আয়োজন করা হলো, তখনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্ব ক্রিকেটের আস্থা অর্জন করেছিল। যদিও ওই সময়ে সাকিবের পক্ষে সাকিবের বিপক্ষে অনেক ধরনের স্লোগান, অনেক কিছুই হয়ে গেছে। যদিও যখন স্লোগান হয়ে গেট ভাঙা হচ্ছিল, আমি ওই সিরিজের কথা বলছি, তখন কিন্তু ভেতরে সাউথ আফ্রিকার ক্রিকেটাররা অনুশীলন করছিল। তারপরেও কিন্তু সাউথ আফ্রিকা দল যখন দেশে ফিরে যায়, তখন বলেছিল যে না, সুন্দর একটা সিরিজ আয়োজন করতে পেরেছে বাংলাদেশ। ঠিক সেখান থেকে আসলে আস্থা অর্জন করে বিসিবি, এবং পরে কিন্তু আসলে বিপিএল আয়োজনের সাহসটা তারা পায়, অক্সিজেনটা আসলে পায়, এবং সেই বিপিএলকে মানে সফল করার জন্য তারা একটা কনসার্টের আয়োজন করে এবং দর্শকের মধ্যে একটা সাড়া ফেলে দেয়। ডে 1 থেকে দর্শকরা আসলে মাঠমুখী হয়, এবং এখনো পর্যন্ত সেই ধারাটা বজায় আছে। শুধু তাই নয়, টিকেটিংয়ের ব্যবস্থা যদি বলি, সেটাতেও আধুনিকায়তন নিয়ে এসেছে, এবং অনলাইনে মানুষ টিকিট কেটে কিন্তু একদম ঝুটঝামেলা ছাড়াই স্টেডিয়ামে প্রকাশ করতে পারছে, যে মানে এটাকে বিসিবির অন্যতম একটা সাফল্য হিসেবে কিন্তু বলতেই হবে। কথা হচ্ছে যে এত কিছু কিন্তু করা হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, সেই ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে বিসিবিকে কি দিল শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম, যে লজ্জাস্কর একটা বিষয়,
টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিসিবিকে একটা কমিটি গঠন করতে হলো এবং সেই কমিটি আসলে মানে তদন্ত করে দেখবে যে যে দলের নামে ক্রিকেটারদের পাওনা পরিশোধের মানে একটা ব্যাপার রয়েছে বা পাওনা এখনও পরিশোধ করেনি কিংবা কেন সময় মতো পাওনা পরিশোধ করা হলো না সেই বিষয়ে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করেছে। সেটাই বোধহয় আসলে লজ্জার বিষয়। এবং এছাড়া যদি বলি মাঠের ক্রিকেট কিন্তু দুর্দান্ত ছিল বরাবরই, মানে ডে 1 থেকে শুরু করে নিয়ে আজ অবধি যেহেতু খেলা শুরু হতে যাচ্ছে বলবো যে না মানে যে ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ, ফ্র্যাঞ্চাইজির জন্য যে ধরনের উইকেট, যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা দরকার বিসিবি সব রকমেরই চেষ্টা করেছে। কিন্তু কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি আসলে এই বিপিএলের গায়ে কালিমা লেপে দিয়েছে। সেখানে আপনি বিসিবিরও দায় দেখতে পারেন, সেখানে আপনি ফ্র্যাঞ্চাইজিগুলোরও দায় দেখতে পারেন। তবে আরও একটা বিষয় কিন্তু যোগ করা ছিল, সেটা হচ্ছে যে 8 কোটি টাকা যেখানে ব্যাংক গ্যারান্টি ছিল সেটাকেও নামিয়ে 3 কোটি করা হয়েছিল। সেই 3 কোটি টাকা মাত্র একটা দল দিয়েছে, বাকি দলগুলোও কিন্তু দায়ী। এখানেও বিসিবি ছাড় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারপরেও যখন শোনা যায় যে বাসের মানে বাস ভাড়া দিতে পারেনি, টিম বাসের ভাড়া দিতে পারেনি, ক্রিকেটারকে মানে টাকা না দিলেও সেই ক্রিকেটার আসলে অনেকদিন অপেক্ষা করে একটা টিকিট পেয়ে, প্লেনের টিকিট পেয়ে সে বাড়ি ফিরে গেছে, এই বিষয়গুলো আসলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগকে আসলেই প্রশ্নের মুখে ফেলেছে। আপনি খেলার কথা বললেন, খেলা মানে দর্শকের কথা বললেন। বাংলাদেশের দর্শক বরাবরই কিন্তু আসলে ক্রিকেট পাগল। আপনি জানেন যে জাকভান ডালমিয়া যখন আইসিসি প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের দর্শকের চিন্তা করেই কিন্তু টেস্ট স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশকে। তিনি যেটা বলেছিলেন যে দেশের মানুষ ক্রিকেটটাকে এত পছন্দ করে সেই দেশের ক্রিকেট কখনো পিছিয়ে থাকতে পারে না। এবং বাংলাদেশ কিন্তু প্রমাণ করার একটা রাস্তাতেই ছিল। মাঝখানে আপনি 14-15টা বছর যদি দেখেন, শুধুমাত্র জাতীয় দলের পারফরমেন্স কেন্দ্রিক আসলে মানে আইওয়াশ কিংবা জাতীয় দলের পারফরমেন্সের চোখ রাখা, এই বিষয়টিকে মানে সামনে রাখার জন্যই কিন্তু ঘরোয়া ক্রিকেটটা মার খেয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটটা ওইভাবে এখনো পর্যন্ত মানে মাথা তুলে দাঁড়াতে পারেনি, এর কথা কিন্তু বলাই যায়। তারপরেও বলবো যে বিপিএল শেষ পর্যায়ে আর একটা ম্যাচের দূরত্বে আসলে ট্রফি, দেখা যাক শেষটা কেমন হয়। সারা, ধন্যবাদ পাপন আপনাকে। এবং কি বলবো, আসলে এত বছর পেরিয়েও যদি বলা হয় যে বিপিএল এখনো ঠিক মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবং সেই সাথে ফাহিম ভাই আপনাকে যদি বলি যে এবারও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ ফিক্সিংয়ের কথাটা উঠে আসছে। এতদিন পরে এসেও এই অবস্থাগুলো আসলে এখানে কতটুকু আমাদের ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে বা আসলে আমাদের কমতিটা কোথায় হচ্ছে? দুঃখজনক, ডেফিনেটলি 11তম আসর চলছে এবং 11তম আসরে এসেও যদি ফিক্সিংয়ের আলোচনা করতে হয় আমাদেরকে, সেটা আসলে দুঃখজনক। কারণ দেখেন, ফিক্সিংয়ের ঘটনা নিয়ে আলোচনা কখন হয়? যখন আসলে খুব দুর্বল কোনো কেউ বিপিএলে এসে হাজির হয়, কোনো ফ্র্যাঞ্চাইজি যারা আসলে দুর্বল, ফিনান্সিয়ালি দুর্বল। তো ফিনান্সিয়ালি যে দুর্বল সে এসে এখান থেকে যখন দেখে যে একটা টিম চালাতে মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা প্রয়োজন পড়ে, ক্ষেত্র বিশেষে এটা 15 কোটি পর্যন্ত চলে যায়। তো যার আসলে অর্থনৈতিক সচ্ছলতা ওই পর্যায়ে না, তার জন্য এটা অনেক টাকা, 8 থেকে 10 কোটি টাকা বা 15 কোটি টাকা। এখন সে এসে যখন দেখে যে এই টাকা আসলে স্পন্সরশিপ মানি থেকে ওঠানো নিয়ার টু ইম্পসিবল একটা ব্যাপার, এবং গেট মানির পয়সা যেহেতু ফ্র্যাঞ্চাইজিরা আসলে পায় না, বা টিকিটিংয়ের পয়সা তারা আসলে ফ্র্যাঞ্চাইজিদেরকে দেওয়া হয় না বিসিবির পক্ষ থেকে, তো তখন আসলে তারা ভিন্ন পথ খোঁজার চেষ্টা করে এই খরচ উঠিয়ে আনা এবং কিছু লাভের মুখ দেখার জন্য। তখনই আসলে ফিক্সিংয়ের বিষয়গুলো আলোচনায় চলে আসে। এখন এই দুর্বার রাজশাহী যারা আসলে ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারেনি, চেক একের পর এক বাউন্স করেছে, প্লেয়ারদের ফিরতি টিকিট দিতে পারেনি, এমনও ঘটনা ঘটেছে ওভারসিজ ক্রিকেটাররা তারা টিকিট হাতে পাওয়ার পর তারা তাদের এজেন্টদেরকে বলেছে যে টিকিটটা জেনুইন কিনা, মানে এটা কোনো ফেক টিকিট দেওয়া হয়েছে কিনা। হোটেল চেঞ্জ থেকে শুরু করে তাদের কিন্তু দরজা ধাক্কিয়েও দরজা খোলানো যায়নি, ম্যাচের দিন মাঠে নেওয়া যায়নি, তারা মাঠে যায়নি। মাঠে তো তারা যায়নি, ইনফ্যাক্ট যিনি মালিক ছিলেন তিনি চিটাগংয়ের হোটেলে বন্দী ছিলেন। হোটেল কর্তৃপক্ষ তাকে রুম থেকে বেরোতে দিচ্ছিল না, কারণ হচ্ছে হোটেল কর্তৃপক্ষ তার কাছ থেকে পেমেন্ট পাচ্ছিল না। তো যখন ফ্র্যাঞ্চাইজি ওনারের সিচুয়েশন এই, তখন সেই দলটা যদি কোনো রকমের গড়াপেটার সাথে ইনভলভ হয়, তো সেটা সেই সন্দেহ মানুষের মনে তৈরি হওয়াটা স্বাভাবিক। সেই দলের কোনো ক্রিকেটার যদি এমন কোনো কর্মকাণ্ড করে বসে যেটা খুবই দৃষ্টিকটু হয়, এমন একটা হোয়াইট বল করে বসলো, এমন একটা নো বল করে বসলে, এমনভাবে আউট হয়ে চলে আসলো, তখন সেই সন্দেহটা প্রবলভাবে দানা বাঁধে। কারণ আসলে ফ্র্যাঞ্চাইজি ওনার যে তিনি তো প্রচণ্ড রকম অর্থনৈতিক সংকটের ভেতরে রয়েছেন, তো সেই ক্ষেত্রে দলটা চলবে কেমন করে, তখন এই প্রশ্নগুলো হয়। খুব নামি দামি, খুব রিনাউন্ড কর্পোরেট হাউসগুলো যদি এই বিপিএলে আসতো বা এর আগে বিভিন্ন সময় ছিল, তারা থাকা অবস্থায় কিন্তু আপনি কখনো এগুলো শুনবেন না। কারণ হচ্ছে যে ওই কোম্পানিগুলার তাদের যে ব্র্যান্ড ভ্যালু, তাদের যে রেপুটেশন, সেটা এত হাই, তারা কখনো এই ধরনের এই ফিক্সিংয়ের বিষয়গুলোর সাথে তারা কখনো ইনভলভ হওয়ার তাদের দরকারই নাই, তাদের প্রয়োজনই আসলে নাই। ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হওয়ার ক্ষেত্রে সেই বড় বড় গ্রুপগুলো, বাংলাদেশের যে জায়ান্ট অ্যান্ড ওয়েল রেপুটেড কোম্পানিজ যেগুলো আছে, তারা আসলে আগ্রহী হয় না।
তারা আগ্রহী হয় না কেন? তারা আগ্রহী হয় না যে বিপিএল এ যে মডেলটা করা হয়েছে সেই মডেলের ব্যাপারে তারা ইন্টারেস্টেড না। শুধুমাত্র ওই মাঠের পাশে চেয়ার দেওয়া থাকবে বা সোফা দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমি শুধু বসে থাকবো, এতটুকুর কারণে আমি একটা দল নিব। বাংলাদেশের অনেক নামি দামি কোম্পানির এই নিয়ে বিন্দুমাত্র কোনো মাথা ব্যথাই নেই, তাদের এটা দরকারই নেই, তাদের এটা প্রয়োজনই নেই যে ওই সোফায় গিয়ে আমার বসে থাকতে হবে ম্যাচ চলাকালীন সময় এবং সেই কারণে আমি বিপিএল এ দল নিব। তাদের এটা, তারা এগুলো ধারও ধারে না। তো এরকম বহু কোম্পানি, ওয়েল রেপুটেড রিনাউন্ড কোম্পানি আছে, তারা আসে না কারণ বিপিএল এর যে বিজনেস মডেল সেটা তাদের কাছে লুক্রেটিভ না। তো যদি বিপিএল এর বিজনেস মডেলটাকে লুক্রেটিভ করা যেত, যেখানে আপনি ব্রডকাস্ট রাইটের শেয়ারিং করতেন ফ্র্যাঞ্চাইজি ওনারদের সাথে, আপনি টিকেটিংয়ের একটা পার্সেন্টেজ তারা যদি ওখান থেকে পেতো, তখন গিয়ে তারা আসলে আগ্রহী হয়ে উঠতো। যেহেতু এগুলো কোনো কিছু করা হয়নি, বিপিএলটা বছরের পর বছর ধরে হ্যাঁ করতে হবে, আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে করতে হবে, করি চলো, এভাবে করে যেহেতু হয়েছে সেই কারণে আসলে বিপিএল মানে যেই পেশাদারিত্বের জায়গায় পৌঁছানোর কথা ছিল সেটা আসলে হয়নি। এবার টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 11 কোটি টাকা প্লাস, এর আগে হাইয়েস্ট ছিল 4 কোটি টাকা। সো 4 কোটি থেকে আপনি 11 কোটি পর্যন্ত পৌঁছতে পেরেছেন এখন। তার মানে আপনি লিটারালি টিকিট থেকে মিনিমাম 20 কোটি টাকা আর্ন করতে পারেন। সো 20 কোটি টাকা যদি আপনি টিকিট থেকে আর্ন করতে পারেন, ব্রডকাস্ট রাইটের থেকে যদি এটা ঠিক মতো ব্রডকাস্ট রাইট যদি সেল করা হয়, সেখান থেকে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ওনারদের সাথে প্রফিট শেয়ার করেন, বিসিবি যদি করে, তাহলেই এখানে বড় বড় হাউসগুলো তারা ইন্টারেস্টেড হয়ে উঠবে যে ফাইন ওকে, সো এখানে আমি তাহলে ডেফিনেটলি এখানে পার্টিসিপেট করা যায়। বিকজ হচ্ছে যে প্রফেশনাল সে তো ডেফিনেটলি দেখতে থাকে যে মানি ফ্লো কোন দিকে আছে, টাকা কোথায় আছে সেখানে সে এসে হাজির হয়ে যায়। সো এই ঘটনাটা ঘটে। এক্স্যাক্টলি, আমাদের এক্সপেকটেশনও তাই থাকবে আসলে আগামীর আসরগুলো থেকে। একটু যদি দেখিনি আজকের খেলায় একটু ব্যাটম্যানদের হেড টু হেড, গ্রাহাম ক্লার্ক ডানহাতি ব্যাটার, মেহেদি হাসান মিরাজ ডানহাতি অলরাউন্ডার। পিঙ্কি, তোমার কাছে যদি যাই, তুমি কিন্তু বলছিলে আজকে মিরাজের কথা যে মিরাজের উপর ভরসা রাখা যায়, কি মনে হচ্ছে? ডেফিনেটলি আজকে খুলনার যদি গেম চেঞ্জার বলা হয়, আমার কাছে মনে হচ্ছে যে আসলে মিরাজ এবং শেখ মাহেদির দিকেই চোখ থাকবে। একেবারেই তাই। এবং বোলারদের অবস্থা যদি একটু দেখে নিই, খালেদ আহমেদ ডানহাতি পেসার, আবু হায়দার রনি বাম হাতি পেসার। এবং খালেদ আহমেদ কিন্তু ম্যাচ খেলেছেন 12টি, ওভার করেছেন 43.5, উইকেট পেয়েছেন 19টি, ইকোনমি 8.50। অন্যদিকে আবু হায়দার ম্যাচ খেলেছেন 10টি, ওভার খেলেছেন 37 ওভার 3 বল, উইকেট পেয়েছেন 17টি এবং ইকোনমি কিন্তু 9.81। এই দিক থেকে ফাইন ভাই কাকে এগিয়ে রাখছেন? চিটাগংয়ের যে লাস্ট 11টা ছিল এগেন্স্ট ফরচুন বরিশাল, তারা যেটা করেছে 5টা জেনুইন বোলার নিয়ে তারা আসলে খেলে। তো সেই ক্ষেত্রে খালেদ আহমেদ, শরীফ, বিনুরা ফার্নান্দো, আলিসাল ইসলাম, আরাফাত সানি, এই হলো তাদের 5 জন বোলার। গুনে গুনে 5টা বোলার তারা ব্যবহার করে এবং 6 জন ব্যাটসম্যান নিয়ে তারা খেলে। সেই জায়গাটাতে আজকে কোনো পরিবর্তন আনবে কিনা আই ডোন্ট নো, বাট চিটাগংয়ের বোলিং লাইন আপ খারাপ না, ডেফিনেটলি ভালো, যেখানে খালেদ আহমেদ ভালো রিদমে রয়েছে এবং শরীফ ইজ মানে ন্যাশনাল টিমের ফার্স্ট বোলার। সো শরীফ ম্যাচ উইনার ডেফিনেটলি। মানে শরীফের একটা ভালো দিনে অপোনেন্ট বেকায়দায় পড়ে যেতেই পারে যদি তার ভালো দিনটা আজকে হয়ে থাকে। এবং একই সাথে বিনুরা ফার্নান্ডো মোটামুটি খারাপ পারফর্ম করছে না। স্পিনের ক্ষেত্রে আলিজাল ইসলাম রয়েছে, আর রয়েছেন আরাফাত সানি, কিন্তু আরাফাত সানি তো যে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে। সো ওভারঅল চিটাগং কিংসের বোলিং লাইন আপ ইজ গুড, নট ব্যাড। আর পক্ষান্তরে আমি যদি খুলনা টাইগার্সের বোলিং লাইন আপের দিকে তাকাই, সেখানে হাসান মাহমুদ রয়েছে, এরপর আবু হায়দার রনি রয়েছে, মোহাম্মদ নওয়াজ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এই হচ্ছে তাদের 5 জন বোলার। সো সেই জায়গাটাতে তাদের স্পিন আবার অনেক বেশি শক্তিশালী, যেখানে মোহাম্মদ নওয়াজ, মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ রয়েছে। হাসান মাহমুদ ইজ আ ড্যাম গুড ডেথ ওভার বোলার, খুব ভালো বল করে থাকে শেষ দিকে এসে। আর আবু হায়দার রনি তো 17 উইকেট নিয়েছে ঠিক, বাট ইকোনমির দিকে একটু মানে এক্সপেন্সিভ, 9.81 ইজ লাইক প্রিটি এক্সপেন্সিভ। আসলে দুই দলেরই যেরকম শক্তি এবং মানে দুই দলকে হারানোর মতো ক্ষমতা রাখে। এখন একমাত্র সময় বলে দিবে কি হবে। এই মুহূর্তে নিচ্ছে আরো একটা বিরতি। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকবেন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা এবং অতিথির আসনে রয়েছেন দুজন ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান এবং পিঙ্কি সানোয়ার। কথায় যাব আমরা, তবে তার আগে যেহেতু খেলাটা শুরু হয়ে গেছে আমরা একটু স্ক্রিনে দেখে নিই খেলার কি অবস্থা। মাত্র অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছি আমরা, প্রথম উইকেট ইতিমধ্যে চলে গেছে, খেলার ব্রেক চলছে এখন। যার উপর খুবই ভরসা রেখেছিল খুলনা, প্রথম উইকেট কিন্তু সে মাত্র 2 রানেই মিরাজ হারিয়েছে। তবে স্যার এবার কিন্তু বিপিএল এর একটা মজার জিনিস হচ্ছে, আমরা কিন্তু হাই স্কোরিং ম্যাচ আগে দেখতে পারতাম না বিপিএল এ। হ্যাঁ, এবার হচ্ছে বাউন্ডারি ছোট করার কারণে কিন্তু অনেক হাই স্কোরিং ম্যাচ দেখা গেছে, যেটা কিন্তু অনেকে মন্তব্য করেছে যে আসলে ক্রিকেটের জন্য এটা মোটেও ভালো না।
সামনে হয়তো ক্রিকেটাররা ভুগবে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওখানে গিয়ে হয়তো বা তারা এটা তবে মিরপুরের পিচ নিয়ে যে কমপ্লেইনটা ছিল, এবার কিন্তু আমাদের বিসিবি চেয়ারম্যান ফাহিম ভাইয়ের উপরও আবার অনেকটা কৃতিত্ব এসেছে যে বিপিএলে এবার যেহেতু পিচ ঠিক করা গেছে, তার মানে আসলে পিচ ভালো রাখা যায়, পিচ ভালো রাখা চাইলে যায়। তো এটা কিন্তু একটা পজিটিভ দিকও বটে। ডেফিনেটলি। আর সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, যদিও আমি আসলে শান্তর জন্য একটু চিন্তিত যে সে কিন্তু ম্যাচ পায়নি, সে ক্যাপ্টেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির। আমি জানি না ফাহিম ভাই আসলে ও কিভাবে পারফর্ম করবে গিয়ে, এমনিও কনফিডেন্স লেভেল একটু কম হয়ে আছে। সো লেটস সি কি হয়। রাইট, সো মূল ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, নাজমুল শান্ত ন্যাশনাল টিম ক্যাপ্টেন, বাট ফরচুন বরিশালের প্লেইং 11 আসলে শান্ত সেভাবে সুযোগ পাচ্ছে না টিম কম্বিনেশনের কারণে, আউট অফ ফর্ম ক্রিকেটার এই কারণে। বাট চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু একটা ডিফারেন্ট বল গেম, মানে হচ্ছে যে ওডিআই ফরম্যাটে হবে, টি20 ফরম্যাটে হবে না, তো সেইখানে আসলে ক্রিকেটার হয়তো যে ক্যাম্প করবে সেই ক্যাম্পের প্রিপারেশনটার উপর বেস করে হয়তো তারা পারফর্ম করবে। আর খেলা যেখানে হচ্ছে, খেলা হবে হচ্ছে পাকিস্তানে, যেখানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলে এসছে, এবং খেলা হবে দুবাইয়ে। সো ওখানকার উইকেটগুলো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আসলে হয়ে থাকে। তো ওই ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের আসলে ভালো করা আসলে উচিত। অ্যান্ড মেহেদী হাসান মিরাজ আসলে আউট হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ যেভাবে বিনুরা ফার্নান্দোর বলে আউট হয়েছে, ঠিক একই রকমভাবে রংপুর রাইডার্সের এগেনস্ট আকিব জাবেদের বলেও আউট হয়েছিল, অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে আসলে আউট হয়েছে। সো দেখা যাক, সো প্রেশার সিচুয়েশন। নাইম শেখ, হি ইজ ইন ফর্ম ব্যাটার, দুর্দান্ত খেলছে নাইম শেখ, এবং ব্যাক টু ব্যাক দুটো টুর্নামেন্টে, মানে এর আগে যে টুর্নামেন্টটা হয়েছে একটা টি20 ঘরোয়া আসর হয়েছিল, সেখানেও হাইয়েস্ট রান গেটার ছিল নাইম শেখ, এবং বিপিএলেও এবারে সে হাইয়েস্ট রান গেটার। সো দারুণ রিদম অ্যান্ড ফর্মে থাকা একজন ক্রিকেটার, তার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। 500 রানস, আনবিলিভেবল। এর চেয়ে বেশি রান বিপিএল এর ইতিহাসে করেছে একজন, রাইলি রুশো, সাউথ আফ্রিকান ক্রিকেটার রাইলি রুশো একবার করেছিল মোর দ্যান 500 রানস। সো এত রান এর আগে কোনো দেশি ক্রিকেটার আসলে করতে পারেনি। সো সেই জায়গাটা থেকে নাইম শেখ যা করেছে এটাই অলরেডি একটা নিউ রেকর্ড, রাইট, সো নিউ মাইলস্টোন। এক্স্যাক্টলি। তবে আরেকটা প্রশ্ন আসলে অটোমেটিক চলে আসে যে আমাদের ফাইনালের কিন্তু টিম ইতিমধ্যে ফরচুন বরিশাল, মানে বরিশালের জন্য এবার পুরো একেবারে উঠে বসে আছে, এবং বরিশাল খুবই ফরচুনেট। এবার প্রথম থেকে আমি বলছিলাম যে বরিশাল আসলে খুবই ফরচুনেট। লঞ্চটা মনে হয় পাঠিয়ে দিবে যে কাকে নিয়ে যাবে, তাই না? কাকে নিয়ে যাবে, এক্স্যাক্টলি। আমার মনে হয় যে কে গেলে বরিশালের জন্য ইজিয়ার হতে পারে বা চ্যালেঞ্জিং হতে পারে, বা কি মনে হয় ফাহিম ভাই, বরিশাল কাকে চাইতে পারে যে ঠিক আছে ও আসুক, ওর সাথে খেলবো? বরিশাল চাইবে চিটাগং এর সাথে খেলতে, কারণ খুলনা টাইগার্সের ওই দুটা প্লেয়ার যেটা বলছিলাম যে ঠিক একই রকম ভাবে আকিব জাবেদের বলে আউট হয়েছে রংপুরের সাথে, সেম ওয়েতে আউট হয়েছিল, এবং বিনুরা ফার্নান্দোর বলে অ্যাক্রস দ্য লাইন একদম সেম একই রকম ভাবে আউট হয়েছে। সো মিরাজের ডেফিনেটলি এই কাজটা, মানে এই জায়গায় কাজ করার আছে আর কি, রাইট। সো বাহাতি বোলারের ইনসুইঙ্গিং ডেলিভারি সেইটা কিভাবে ট্যাকল করতে, ওটা নিয়ে মিরাজের কাজ করার আছে। আর বরিশাল আমার মনে হয় যে খুলনা টাইগার্সের স্পেশালি ওই দুটো প্লেয়ার, জেসন হোল্ডার এবং সিমরান হেটমায়ার, মানে বরিশাল যদি ওয়ারিড থাকে এই দুটো প্লেয়ারকে নিয়ে বাড়তিভাবে ওয়ারিড থাকবে। আর ডেফিনেটলি নাইম শেখ সুপার রিদমে থাকা ক্রিকেটার। সো হ্যাঁ, ডেফিনেটলি চাইবে চিটাগাং আসুক, বাট যেই আসুক, সো বরিশালকে তো খেলেই কাপ নিতে হবে আসলে। কি মনে হয়? তবে আবারও মানে ওইটাই আর কি, যে আসলে বরিশাল চাবেই চিটাগং যাক, এটা আমারও মনে হচ্ছে। তবে খুলনা উঠলে মজা হবে, আমার কাছে মনে হয় যে একটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ দেখা যাবে। খুবই আনপ্রেডিক্টেবল একটা দল হয়েছিল এবার, একেবারেই বলা যাচ্ছিল না। চিটাগাংটা যতটুকু ভরসা ছিল, খুলনা কিন্তু বেশ তলানির দিকেরই একটা দল হয়েছিল, যে আদৌ উঠতে পারবে কি পারবে না, ঠিক শেষ মুহূর্তে জ্বলে উঠেছে, এবং তারা কিন্তু খেলা দিয়ে একেবারে উপরে উঠেছে, যেখানে চিটাগাং এর কাছ থেকে অবশ্যই বলতে হবে যে খুলনার থেকে কিছুটা হলেও চিটাগাং এগিয়েছিল। না নিশ্চয়ই, এবং এই দলটা নিয়ে কিন্তু কোনো মিডিয়াতে কোনো জায়গায় কোনো আওয়াজ ছিল না, একেবারে হ্যাঁ, নো পেমেন্ট ইস্যু, নো প্লেয়ার ইস্যু, কিচ্ছু না। তারা কিন্তু চুপচাপ ডার্ক হর্সের মতো খেলতে খেলতে আজকে কোথায় চলে আসছে। সেম কিন্তু চিটাগাং এর ক্ষেত্রে হয়তোবা একটু নামের কারণে চিটাগাং কিংসের নামটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সাকিব আল হাসানের জন্য একটু নিউজেও ছিল, হ্যাঁ, কিন্তু খুলনাটা এবার একেবারে, এবং বলা হচ্ছিল যে খুলনা টাইটান্স একটা সময় ছিল, টাইগার্সদের নিয়ে কিন্তু আলোচনাটা কম, কিন্তু টাইগাররাও কিন্তু খুলনা টাইগার্স কিন্তু দেখিয়ে দিচ্ছে আলটিমেটলি। বিপিএল আমার সবচেয়ে মানে কমপ্লেন একটা জায়গায়, যে আমরা যখন আইপিএল দেখি আসলে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই, যে দলগুলো প্রথম থেকে খেলছে, এটা ওন করার ব্যাপার থাকে, আমাদের বিপিএল আসলে ওন করা যায় না। এই রংপুর রাইডার্স আর হচ্ছে ফরচুন বরিশাল ছাড়া প্রতি বছরই কিন্তু টিম চেঞ্জ হতে থাকে না, যে একটা দলকে শুরু থেকে কমেন্ট করছিলাম যে এবার যে ঢাকা যখন খেললো, ঢাকার ওনারই মনে হলো যেন টিমকে ওন করতে পারলো না, সেখানে আসলে দর্শকেরা ভক্তরা আর কি করবে। এই জন্য আমার মনে হয় যে দর্শকদেরও মাতামাতি বিপিএল নিয়ে কিছুটা কম থাকে, যে আসলে ওন করতে পারে না। এই জন্য এবার মাতামাতি কম ছিল না, এবার মাতামাতি বরং বেশি ছিল।
আমার কাছে তাই মনে হচ্ছে, বা তুলনামূলক বেশি ছিল। মানে আমার কাছে শাকিব খানের জন্য খারাপ লেগেছে, এত আশা করে সে ক্রিকেটে এলো, ফর দ্য ফার্স্ট টাইম সে বিপিএল এ টিম নিল। সো ব্যাপারটা হয় কি যে শাকিব খান টিম নিয়েছে, শাকিব খানের মাঠে প্রেজেন্স মানেই কিন্তু এটা একটা নেক্সট লেভেল উন্মাদনা। শাকিব খান যেদিন মাঠে গেছে বা যেদিন এই খবরটা ক্রাউড জানতে পেরেছে যে শাকিব খান আজকে মাঠে থাকবে, ওই দিন মাঠে অ্যাটেন্ডেন্স অনেক বেশি ছিল, দর্শকের সংখ্যা ওই দিন বেশি ছিল, বিকজ অফ শাকিব খান ইজ দ্য আলটিমেট সুপারস্টার অফ বাংলাদেশ। তো তার টিমটা যদি আরেকটু ভালো করতো, তার টিমটা যদি প্লে অফে খেলতো, শাকিব খান যদি আরেকটু ইনভলভ হতো, তো এটা বিপিএল এর যে প্রচার প্রসারের ক্ষেত্রে আরেকটু আমরা এটা কিন্তু আইপিএল এ আমরা পাশের দেশে যখন দেখেছি শাহরুখ খান কিংবা প্রীতি জিন্টা যখন নিজেদের টিম ওন করে, এবার কিন্তু প্রথমবারের মতো শাকিব খান নেওয়াতে এই কথাটা চলে এসেছিল যে পরবর্তী থেকে আমরা সেলিব্রিটিদেরকে আরো পাবো কিনা। আমি কিন্তু অনন্ত জলিলকে আমি এক্সপেক্ট করছি নেক্সট বিপিএল যদি প্লে অফে ঢাকা খেলতো তাহলে হয়তো অনেক অনেক ফিল্ম স্টারসদেরকে আমরা হয়তো মাঠে দেখতাম, শাকিব তাদেরকে নিয়ে যেত যদি প্লে অফের টিমটা খেলতো। যেহেতু টিমটা আসলে প্লে অফে খেলেনি বা টিমটা এত বাজে স্টার্ট করেছে, টানা 6 ম্যাচে হেরে গেছে শুরুতেই, তো ওইখানেই আসলে শাকিব খানের মন ভেঙে চুরমার হয়ে গেছে আর কি। সিনেমায় তার নায়িকারা মাঝে মাঝে তার মন ভাঙে, তার দল আর মন পিঙ্কির সাথে একেবারেই সহমত। আমার মনে হয় নেক্সট টাইম আমরা অবশ্যই অনন্ত জলিল এবং বর্ষাকে বিপিএল এর মাঠে দেখতে চাই, অন্তত হ্যাঁ দাবি এবং একটা ফেয়ার ম্যাচ চাই। আমি এটাও শুনেছি যে এম এ জলিল অনন্ত সেও আসলে বিপিএল এর দল কেনার ব্যাপারে খুবই আগ্রহী। আশা করা যাক আমাদের এই আশা পূরণ হবে এবং অ্যাকচুয়ালি এর পরবর্তীতে ফিক্সিং কথাটা আসবে না, আমরা একটা সুন্দর গেম পাবো মাঠে, এটা একটা আশা নিশ্চয়ই থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই ইতি টানতে হচ্ছে দর্শক। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি সারা ফারুজ জাইমা, সবাই ভালো থাকুন।